নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে খাদান তার ট্রেলার চলে এসেছে, যার একটু আগেই আমি একটা শর্ট রিঅ্যাকশন বানিয়েছি। তো সেখানে আমি একটা ইনিশিয়াল রিঅ্যাকশন দিয়েছিলাম, বাট এই ভিডিওর মধ্যে আমি ট্রেলারটাকে একটু ডিটেলে ব্রেকডাউন করব। কিছু হিডেন ডিটেলস আমি খুঁজে বার করার চেষ্টা করব, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব, এবং এই ছবিটার স্টোরি কি হতে চলেছে তার একটা প্রেডিকশন অ্যাজাম্পশন করার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। তো খাদান যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কয়লা খনির কোলিয়ারি অঞ্চলের গল্প হতে চলেছে, যেখানে আমরা দুই বন্ধুকে দেখতে পাচ্ছি, সাম্মাহাতো এবং মোহন, যেটা প্লে করছে যথাক্রমে দেব হচ্ছে সাম্মাহাতো এবং মোহন হচ্ছে যিশু সেনগুপ্ত। এবারে যদি ভালো করে দেখো ট্রেলারটা, আমি মানে প্রথমে দুবার দেখেছি, দু তিনবার দেখেছি, তারপরে আমি একদম মানে জাস্ট কিছুক্ষণ আগেই আমি ট্রেলারটাকে একদম সবথেকে কম স্পিড হয়, অর্থাৎ 0.25 স্পিডে আমি ট্রেলারটাকে দেখলাম, একদম স্লো করে ট্রেলারটাকে দেখলাম আর কি। তো সেখানে আমি দেখতে পেলাম যে এই যে দুই বন্ধু, আমার প্রথমে দেখতে পাচ্ছি যে মানে দুজনে খুব অন্তরঙ্গ বন্ধু থাকছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যিশুর যে ক্যারেক্টার সেটা কিন্তু প্রচন্ড একটা ম্যানিপুলেটিভ ক্যারেক্টার। দেখবে একটা জায়গাতে বলে যে শামের তাকত এবং মোহনের বুদ্ধি, মানে যিশু দেখবে যিশু কিন্তু অ্যাকশন খুব একটা করে না, ঠিক আছে, অ্যাকশন করে না, একদমই করে না। যে অ্যাকশন দেবী কিন্তু করে, যিশু পেছনে বসে থাকে এবং যিশু সবসময় জয় গুরু বলে, ঠিক আছে, এটা যিশুর কাজ আর কি। এবার যিশুর বিষয়ের পর একটু পর আমি আসছি, যিশুর ব্যাপার এখানে রয়েছে, ঠিক আছে, এই যে মারামারি এখানে ব্যাপারটা হলো, এখানে একটা দিক ব্যাপার কিন্তু আছে, সেটা একটু পরেই আসছি। কিন্তু দেখা যিশু ক্যারেক্টার ম্যানিপুলেটিভ আর কি, যিশু কিন্তু কিছু করে না। এবার যিশু কেন কিছু করছে না, এবার পরে যিশু অ্যাকশন করছে না দেখতে পাচ্ছি, যিশু কি অ্যাকশন করতে পারে না। দেখবে একটা সিন থাকে ট্রেলারটার মধ্যে, যেখানে আমরা যিশুকে আর নীলকে দেখতে পাই, সুজন মুখার্জিকে দেখতে পাই, সেখানে দেখবে যিশু একজনকে গুলি করে মারে। তার মানে বোঝাই যাচ্ছে যে যিশু অ্যাকশন করতে পারে না সেটা নয়, যিশু ভায়োলেন্স করতে পারে সেটা নয়, যিশু ভায়োলেন্স করতে পারে বাট সেটা সে করে না, সেরকমভাবে সেজে থাকে। এবার দেখবে যিশুর এখানে আমরা দুটো লুকস দেখতে পাই, একটা হচ্ছে একটু এজেড লুকস, একটা দেখবে একটু ইয়ং, যেটা হচ্ছে কীর্তনিয়ার লুকস আর কি। যেটা তার মানে এই যে ক্যারেক্টারটা, মোহন ক্যারেক্টারটা, এ হচ্ছে দেবকে দিয়ে মারামারি সবকিছু করাচ্ছে, নিজে কিছু করছে না, বাট নিজে করতে পারে, ইচ্ছা করে করছে না। এবার কি হচ্ছে এটা বুঝতে পারছি, এটা হচ্ছে যে একটা পর্যায়ে এসে যিশুর ক্যারেক্টারটা দেবকে বিট্রে ডবল ক্রস করছে, দেবকে মেরে দিচ্ছে বা দেবকে সরিয়ে দিচ্ছে, মারাচ্ছে না, সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে সেটা আর কি। তো এরকম কিছুটা হচ্ছে, হওয়ার পরে কি হচ্ছে, ওই যে কোলের যে অঞ্চলটা দেখবে যিশু ওটা মাফিয়া হয়ে যায়, ঠিক আছে, বা একটা কোনো বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোনো একটা বিজনেসম্যান হয়ে যায় যিশু। একটা জায়গায় দেখবে একটা কোনো মানে ওই একটা কোনো বড় কোনো বাসমান দেখবে, সেখানে দেখবে যিশু আর দেখবে নীলকে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে সে কোনো একজন বড় পলিটিক্যাল লিডার হবে। তো যিশুর ক্ষমতার লোভ রয়েছে, মোহনের ক্ষমতার লোভ রয়েছে, সে কি করছে, নীলের সাথে গিয়ে হাত মেলাচ্ছে, এবং দেখা যাচ্ছে একটা জায়গায় দেখবে যে যিশু সামনে দিকে কতগুলো দিকে বাড়ির দিকে ভেসে উঠবে, দেখবে মানে ও এটা ইমাজিন করছে যে একটা মানে একটা ক্ষমতাশালী হয়ে উঠেছে আর কি, এবং সেটা হয়ে ওঠে আর কি, একটা সময় সে প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠে আর কি। এটাও যিশুর ক্ষেত্রে দেখতে পাচ্ছে আর কি। তার মানে এখানে আমরা কিন্তু যিশুর জার্নিকে দেখতে পাবো, মানে অ্যাজ অ্যান্টাগনিস্ট। এবং যেটা আমি দেখে বুঝতে পারলাম, এখানে কিন্তু ভিলেন শুধু যিশু হবে না, তার সাথে কিন্তু এখানে নীলও একটা ভিলেন হবে, যে হচ্ছে একজন বড় পলিটিশিয়ান। তার সাথে সাথে রাজা দত্তকে একসাথে সিনে দেখবে, রাজা দত্ত কিন্তু যিশুর পাশে কিন্তু দাঁড়িয়ে থাকে, যেটা আমি একটা অ্যাজমেন্ট করেছিলাম যে যখন মানে ভিডিওটা বানিয়েছিলাম যে খাদানের সম্ভাবনা কতখানি, সেখানে বলছে রাজা দত্তকে যিশু মেরে দিতে পারে, কারণ রাজা দত্ত হচ্ছে পার্ট ওয়ানে ভিলেন হচ্ছে, এটা আমরা জানি। যেটা আমার মনে হচ্ছে এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে রাজা দত্ত হচ্ছে মানে যিশু তো ক্ষমতায় চলে আসবে, সবথেকে শীর্ষে থাকবে বলা যেতে পারে, একজন বড় কোনো প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবে। রাজা দত্ত বা পার্থের সাথে এরা হচ্ছে যিশুর মানে এরকম বলে যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, সেরকম কিছু তারা একটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে এক সময় এরা যিশু হচ্ছে মেন ভিলেজে বা বড় একটা অ্যান্টাগনিস্ট হয়ে যাবে, রাজা দত্ত এরা পার্থের সাথে এরা হচ্ছে সাইড কিক হয়ে যাবে আর কি, এটা যেটা দেখে মনে হলো। আচ্ছা, এবারে যদি আসে আমি দেবের কথাতে, এখানে দেবের ডবল রোল প্লে করছে বাবা দেব ছেলে দেব। তো যেটা দেখে বুঝতে পারলাম যে দুটো ক্যারেক্টার দুরকম হবে।
বাবাদের ক্যারেক্টারটা শ্যাম মাহাতো, যেটা বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা অনেক বেশি স্ট্র্যাটেজিক। এ হচ্ছে যেটা থেকে মানে বোঝা যাচ্ছে, যেটা থেকে মনে হচ্ছে যে শ্যাম মাহাতো ক্যারেক্টারটা এ হচ্ছে এমনিতে শান্ত, মানে এর মধ্যে একটা ইমোশনাল কোশেন্ট রয়েছে, এ মানুষকে হেল্প করে। দেখবে একটা জায়গায় থাকে দিয়ে প্রথমে যে নাইটটা বলা হয় যে আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। তো সেটাই এই ক্যারেক্টার মানে ডিপিক্ট করছে আর কি, মানে বোঝানো হচ্ছে ক্যারেক্টার এরকমই আর কি। তো সাম্মাতের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে মানে এমনিতে যে বোঝাচ্ছে যে মনে হচ্ছে যে ক্যারেক্টার খুব কাম, খুব শান্ত এরকম থাকে, বাট এই ক্যারেক্টারটা রেগে গেলে এ কিন্তু প্রচন্ড ফেরোসাস হয়ে যায়। ঠিক আছে, যেখানে একদিক একটা জায়গায় বলে যে ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এদের সঙ্গে ওখানে যেতে নেই। মানে হচ্ছে শ্যাম মাহাতো যদি একবার রাগে, সে মানে কাউকে ছেড়ে দেয়, সে হচ্ছে প্রচন্ড হিংস্র, প্রচন্ড ফেরোসাস, মানে সে একদম রেগে গেলে সে একদম ক্ষুধার্ত একটা বাঘের মতো যায়। এবং সত্যি বলতে দেবকে কিন্তু এই দেবদাকে, এই যে বলছি না ক্ষুধার্ত সাম্মাতের রাগ, দেবদাকে কিন্তু দেখতে পুরো কিন্তু ওরকম ক্ষুধার্তটা হিংস্র বাঘের মতো লাগছে দেখতে, মানে তার যেরকম চাহনি, তার যেরকম এই বিয়ার্ড, ব্যাপক লাগছে দেখতে। তো এটা হচ্ছে দেবের ক্যারেক্টারটা, মানে বাবা দেবের ক্যারেক্টারটা। ছেলেদেবের ক্যারেক্টার যেটাকে মনে হলো, ছেলেদেবের ক্যারেক্টার অতটা স্ট্র্যাটেজিক নয়। ছেলেদেবের ক্যারেক্টার হচ্ছে অনেক বেশি ভায়োলেন্ট, অনেক বেশি হিংস্র। এ ওইসব স্ট্র্যাটেজি কিছু মানে না। এ হচ্ছে মানে একটু ভুলভাল বেচাল দেখো, একদম ধরে উদ্মা কিলিয়ে দাও একদম আর কি। এই বাবা ছেলেদেবদার ক্যারেক্টারটা হচ্ছে ঠিক এরকম ধরনের ক্যারেক্টার, এর অত স্ট্র্যাটেজি মানে না আর কি। মানে এ হচ্ছে বাবার ওই যে রাগের যে দিকটা, এ কিন্তু বাবার রাগের দিকটা পেয়েছে। ঠিক আছে, এ বাবার রাগের দিকটা পেয়েছে, কিন্তু বাবার মধ্যে একটা যে কামনেস যে রয়েছে, যেটা আমার মনে হচ্ছে এরকম সেটা থাকবে, সেইটা কিন্তু ছেলেদের মধ্যে কিন্তু নেই। এবং দেখবে দুই দেবের লুকস বা হেয়ার স্টাইল কিন্তু আলাদা, কিন্তু দেখবে বাবা দেবের কিন্তু চুলগুলো একটু বড়, একটু ফোলা আর কি চুলগুলো, বিয়ারটা আরো বেশি মানে বেশি বিয়ার রয়েছে। ছেলেদেবের সেখানে কিন্তু একটু খোঁচা খোঁচা দাড়ি, গোফটে হয়েছে। ছেলেদের লুকসটা কিন্তু অনেক আলাদা কিন্তু, এবং ফিজিক কিন্তু আলাদা। বাবাদের ফিজিকটা দিকে অনেক বেশি একটু বাল্কি টাইপের, ছেলেদের সেখানে ফিজিকটা একটু চিজল টাইপের, ফিজিকটা একটু মানে ফিজিক্যাল কিন্তু তাকে দেখেছে। মানে দুটো ক্যারেক্টার যে সেম লোকই প্লে করছে, এবং তারা যে বাবা ছেলেরা কিন্তু বোঝা যাচ্ছে আর কি, মানে প্লে করছে বোঝা যাচ্ছে না, এবং তারা যে বাবা ছেলেরা কিন্তু মানে ডিফারেন্স কিন্তু করা কিন্তু যাচ্ছে আর কি। ঠিক আছে, এবং কেন আমি বললাম যে দুটো ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা, একটু আগে বললাম একটা কারণ হচ্ছে যে একটা জায়গায় যিশুদেরকে বলেন যে ভেবেছিলাম তুই বাপের মতো, কিন্তু শ্যাম মাহাতো একটা, অর্থাৎ যেটা দেখে বোঝা যাচ্ছে, যেটা মনে হচ্ছে যে এই যে বাবা দেবের যে ক্যারেক্টার মধ্যে কিছু একটা এক্স ফ্যাক্টর ছিল, যেটা কোথাও গিয়ে ছেলেদেবের মধ্যে নেই আর কি। ঠিক আছে, এইটা কিন্তু বোঝা যাচ্ছে আর কি। এবার যদি বলে দেখো এরকম স্টোরি, এই যে দুই বন্ধুর গল্প, একটা কোলের অঞ্চলে এক বন্ধুকে আরেক বন্ধু মানে ধোকা দিয়ে দিচ্ছে, ক্ষমতার পাওয়ার লোভে সরিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে ছেলে বড় হচ্ছে, দেখবে একটা সিনটাকে দেখবে যেখানে দেখবে দেবের এখানে ছেলে হচ্ছে, দেখবে ছেলেকে দেখবে বাচ্চাকে আদর করছে আর কি, কোলে নিয়ে চুমু খাচ্ছে আর কি, এবার সিন থাকে আর কি। এবং বোঝা যাচ্ছে তার মা বরখা, যে দেবের মা, ছেলেদের মা যেটা প্লে করছে, মানে বাবা দেবের ওয়াইফ, সেই ছেলেদেরকে ওরকমভাবে তৈরি করবে আর কি। এরকম টেম্পলের গল্প, এটাকে নতুন কিছু মানে নতুন কিছু নয়, অনেক হয়ে গেছে টেম্পলের গল্প, দুজনকে একই রকম দেখতে। একটা গল্প আছে, জাইনাস গল্পটা তোমরা কেউ পড়েছো কিনা, অরণ্যদেবের গল্প। সেখানে এরকম একটা গল্প ছিল যে মানে অরণ্যদেবের কাছে কি হতো যে একজন অরণ্যদেব মারা যেত, আরেকজন সেখানে তার জায়গায় বাবার জায়গাটা নিত আর কি। একটা জায়গা থাকে যেখানে দেখবে বাবা অরণ্যদেব যে সেটা যুদ্ধ করতে গিয়ে, লড়াই ফাইট করতে গিয়ে আহত হাতটা তার চলে যায় আর কি, একটা হাতটা চলে যায়, সে পর্যন্ত ভেঙে পড়ে ছেলেকে সে ফ্যান্টাম বা অরণ্যদেব বানিয়ে দেয় আর কি। এইবার দেখা যায় যে বাবা যে ক্যারেক্টার, সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, ঠিক আছে, নিখোঁজ হয়ে যাবে। তারপর দেখা যায় যে অ্যাকচুয়ালি বাবার যে ক্যারেক্টার, সে কিন্তু বেঁচে আছে, ঠিক আছে, সে কিন্তু বেঁচে আছে, এবং সে মানে গোপনে প্র্যাকটিস করছে, এরকম কিন্তু মানে দেখা গেছিল আর কি। তারপর যেটা হয় যে যে ভিলেন ছিল, যার সাথে সাহত ছিল, তার সাথে লড়াই করে, তার সাথে আবার মারা যায় আর কি। এবারে দেখা যায় যে খাদনা সেরকম কিছু হয় কিনা, হতেই পারে, এটা একটা চমক হিসাবে উঠে আসতেই পারে,
যে বাবাদের ক্যারেক্টারটা মারা যায়নি, সে কোথাও কি আত্মগোপন করে আছে, এটা হতেই পারে যে ফিরে আসলো, যদিও সেটা করলে সে জওয়ানের মতো হয়ে যাবে, কিন্তু মানে এটা কিন্তু একটা টেমপ্লেট কিন্তু, হ্যাঁ মানে এটা কিন্তু ওই জওয়ানের কপি বলার কিন্তু কোনো কারণ এখানে দেখছি না, কারণ এই ধরনের গল্প মানে যেটা আমি একটু বললাম যে এরকম করলে আমাদের গল্প লেখা কিন্তু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ যে মানে বাবা বেঁচেছে কিন্তু বাবা গোপন আত্মগোপন করে আছে, সবাই জানে বাবা মারা গেছে কিন্তু বাবা একসাথে মারা যায়নি আর কি, এরকম কিন্তু হতে পারে, এটা কিন্তু টেমপ্লেট একটা কিন্তু, হ্যাঁ যেটা কিন্তু মানে ঠিকভাবে এক্সিকিউট করলে খুব ভালো কিন্তু হবে আর কি। তো এটাই বোঝা যাচ্ছে মানে পুরো স্টোরি সম্বন্ধে যে দুই বন্ধুর গল্প হবে, যেখানে এক বন্ধুকে ধোকা দিয়ে দেবে এবং ছেলে বড় হবে, ছেলে কীভাবে রিভেঞ্জটা নিচ্ছে, এবং যেটা বুঝতে পারছি দেখে সেটা হচ্ছে যে এখানে যিশুর ক্যারেক্টারটা তারও কিন্তু একটা জার্নি থাকবে, যে সেরকম একটা সাধারণ কীর্তনের মোহন থেকে কীভাবে একজন মানে পলিটিশিয়ান, একজন বিজনেসম্যান, একজন ইন্ডাস্ট্রিয়াল কীভাবে হয়ে উঠছে, এটা একটা গল্পের জার্নি থাকবে আর কি। যেটা বললাম যে দুই দেবের ক্যারেক্টার কিন্তু দুরকম কিন্তু হতে চলে, যেটা দেখে আমি বুঝতে পারলাম আর কি। যেখানে দেখবে এক জায়গায় বলে যে সাম্যতা একটাই হয়, যেখানে মনে হলো যেটা বুঝলাম যে যখন হলিউড সিনেমাটা দেখবো, পরশুদিন সিনেমাটা রিলিজ করছে, যখন হলিউড সিনেমাটা দেখবো আমরা হয়তো ছেলেদেবের জন্য তো মানে মজা পাবো, দুই দেবকে দেখে মজা পাবো, দেব মানে মজা আমরা অবশ্যই পাবো, দেবদানে সেখানে মজা ভরপুর থাকবে, ঠিক আছে সেটা আমরা পাবোই, কিন্তু একটা ক্যারেক্টারের জন্য যে ইমোশনাল যে ফিল করা, সেই ইমোশনাল ফিল করা সেটা কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে বাবাদের জন্য কিন্তু হবে, এটা কিন্তু আমার কোথাও মনে হচ্ছে। এবারে একটা বিষয় যদি তোমরা খুব ভালো করে নোটিস করে থাকো তাহলে দেখবে যে এই যে মোহনের ক্যারেক্টারটা মানে যিশুর ক্যারেক্টারটা কেন সে একটা প্রচন্ড ম্যানিপুলেটিভ ক্যারেক্টার, তার কারণ হচ্ছে, তার প্রমাণ হচ্ছে, দেখবে ট্রেলারের মধ্যে একটা জায়গা থাকে, একটা দৃশ্য থাকে যেখানে বরখা সে ছেলেদেবকে মানে মধুকে গালে চড় মারছে। এখানে বলে রাখি যে ছেলেদেবের নাম হচ্ছে এখানে মধু, যে কারণে লাস্টে ও মধু আই লাভ ইউ গানটাকে ইউজ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বরখা মধুকে গালে চড় মারছে, এর কারণটা হচ্ছে যেটা আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে মধু কিন্তু কাজ করছে মোহনের হয়ে, অর্থাৎ এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি মোহন ক্যারেক্টারটা কতটা সাংঘাতিকভাবে ম্যানিপুলেটিভ একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা শাম মাহাতোকে চালনা করত, ম্যানিপুলেট করত, এবং ম্যানিপুলেট করেই সে শাম মাহাতোকে ধোকা দেয়, বিট্রে করে, এবং ঠিক সেইভাবেই একইভাবে সে কিন্তু মধুকেও ম্যানিপুলেট করছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, যা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে যে মোহন মধুকে শাম মাহাতো সম্বন্ধে মানে তার বাবা সম্বন্ধে, মধুর বাবা সম্বন্ধে এমন কিছু তথ্য পরিবেশন করে যেটা জানার পরে, যেটা শোনার পরে মধু কোথাও গিয়ে তার বাবাকে মানে শাম মাহাতোকে আদর্শ হিসেবে মানে না, বাবাকে সে পছন্দ করে না, সে পুরোপুরিভাবে মোহনের উপর এই যে ভালো মানুষই সেটা দেখে সে মানে পুরোপুরিভাবে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, যে কারণে সে মোহনের কাজ করা শুরু করছে, মোহনের কাজ করছে। এবং যখন এটা বরখা জানতে পারছে যে আমার হাজবেন্ডকে যে ধোকা দিয়ে বিট্রে করেছে, আমার ছেলের বাবাকে যে ধোকা দিয়ে বিট্রে করেছে, আমার ছেলে তার হয়ে কাজ করছে, যখন এটা তার মা জানতে পারছে যে আমার ছেলে কোথাও গিয়ে আমার হাজবেন্ডকে বা তার বাবাকে পছন্দ করে না, সে তার বাবাকে যে ধোকা দিয়েছে তাকে সে আইডলের কাছে আদর্শ মানে, যখন এটা তার মা জানতে পারছে তখন সেই কারণে সে ছেলের গালে চড় মারছে, এবং সেখানে মা আর ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট পয়েন্ট তৈরি হচ্ছে। এবারে যখন মধু জানতে পারছে তার বাবার সম্বন্ধে, মানে তার বাবার অ্যাকচুয়ালি কি হয়েছিল, যখন সে জানতে পারছে তখন তার মধ্যে একটা চেঞ্জ বা একটা ট্রান্সফরমেশন আসবে, এবং তারপরে যেটা হবে সে মোহনের এগেনস্টে এবং এখানে আরও যারা ভিলেন্স রয়েছে তাদের এগেনস্টে সে চলে যাবে, তার মানে এখানে চেঞ্জ আসবে। এটা আমরা বুঝতে পারছি এই ট্রেলার দেখে, এই জিনিসগুলো দেখে, মানে বুঝতে পারছি যে এখানে মোহন ক্যারেক্টার অ্যাকচুয়ালি কতটা ম্যানিপুলেটিভ ক্যারেক্টার হতে চলেছে। আচ্ছা,
এবারে একটা বিষয় নোটিস করেছে যে এখানে দেখবে দুটো টাইমলাইনের মধ্যে কিন্তু বিয়ে বাড়ির কিন্তু একটা কমন ফ্যাক্টর রয়েছে। দেখবে বাবা দেবের টাইমলাইনে দেখবে যেখানে ওই যে হাই রে বিয়ে গানটা হয়, যেখানে শাম মাহাতোর বিয়ে হয় বরকার সাথে, দেখবে সেখানে তারা গান করে, যে গানটা হয় হাই রে বিয়ে, যে গানটা হয় গানকে নাচানাচি করে। আবার দেখবে ছেলে দেবের টাইমলাইনে, দেখবে মধুর টাইমলাইনে দেখবে মধু বিয়ে বাড়ির মধ্যে কিছু গুন্ডাকে মারে। মানে এখানে আমরা বুঝতে পারছি, এবং দেখবে সেখানে কিন্তু যিশুর সাথে মানে মোহনের সাথে মধুর কিন্তু দেখা হচ্ছে, এবং তখন সে কিন্তু জয়গুরু কথাটা কিন্তু বলে। মানে এরকম হতেই পারে, যেটা আমার মনে হচ্ছে যে যখন ছেলে দেব, যখন মধু আর কি মোহনের এগেন্সে চলে যায় তার বাবার সম্বন্ধে সত্যি জানার পর থেকে, এবার হতেই পারে যে বিয়ে বাড়ির মধ্যে মধুকে মারার একটা প্ল্যান হতে পারে। মানে এখানে যেটা বুঝতে পারছি যে এখানে কিন্তু বিয়ে বাড়িটা কিন্তু একটা কমন ফ্যাক্টর হতে চলেছে, বিয়ে বাড়িটা কোথাও গিয়ে কিন্তু একটা বড় ভূমিকা প্লে করতে চলেছে। আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না যে বাবাদেব মারা গেছে, শাম মাহাতো মারা গেছে, তখন তার শাম মাহাতোর ডেড বডি দেখানো হচ্ছে না, কোথাও কোনো ফিউনারাল হচ্ছে বা কারোর ডেড বডি জ্বালানো হচ্ছে, এটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। হতেই পারে যে মানে সে জেলের মধ্যে বেঁচে আছে, তার প্রচণ্ড টর্চার করা হচ্ছে। আবার এটাও হতে পারে যে মোহন বা নীলের যে চরিত্র তারা প্রভাব খাটিয়ে বাবাদেরকে মেরে দিল, যদিও সেটা ট্রেলারে দেখানো হয়নি, বাট এটা আমার মনে হচ্ছে। তবে বেঁচে থাকার সম্ভাবনা বেশি বলে আমার অন্তত মনে হচ্ছে, এটা আমার অ্যাজাম্পশন আর কি। তো মানে এটাই হচ্ছে মোটামুটি ওভারঅল এর স্টোরি প্রেডিকশন, হিডেন ডিটেল, যেটা দেখে আমি যা বুঝলাম, যা আমি ট্রেলারটা বারবার করে দেখলাম, চালিয়ে আমি একদম স্লোতে করে নিয়ে গিয়ে দেখলাম, তো এটা আমার মনে হলো এখানে খুঁজে পেলাম আর কি। তো তোমাদের ট্রেলারটা কীরকম লাগলো, আমার এই ট্রেলার ব্রেকডাউন কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তার সাথে যদি তোমরা আরও কিছু হিডেন ডিটেলস খুঁজে পেয়ে থাকো সেটা তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করো। তোমরা খাদান নিয়ে কতটা কি এক্সাইটেড তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পরশুতে খাদান রিলিজ করছে, তোমরা কত এক্সাইটেড কমেন্টে জানিও। আর এখানে বলে রাখি যে আমি একটা পোস্ট করেছি আমার চ্যানেলের কমিউনিটি হবে, পরশুদিন তাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে পরশুদিন আমরা থাকবো, আমরা বলতে আমি সিনেগানি, শাহ টকিজ থেকে আকাশ, মহিবা দেবজ্যোতি থেকে দেবজ্যোতি, তুহিন নির্ভেদি চ্যানেল থেকে তুহিন এবং লৌকিকভাবে চ্যানেল থেকে প্রত্যয়, আমরা সবাই থাকবো আরতি সানসিটি মলের ওখানে যে বাস স্ট্যান্ডটা আছে, আমরা সেখানে থাকবো। সেখানে আমরা খাদানকে সেলিব্রেট করব। তো সবাইকে ইনভাইট করছি আসার জন্য, সবাই প্লিজ এসো, খাদান নিয়ে মজা হবে, আলোচনা হবে, আড্ডা হবে, সবার রিয়াকশন নেওয়া হবে। তো অবশ্যই এসে কমেন্টে পোস্ট দেওয়া আছে, শো টাইম কখন সেটা কমেন্টে পোস্টকে জানিয়ে দেওয়া হবে আর কি, বুকিং শুরু হলেই। তো যাই হোক, তো এটাই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। তোমাদের এতে কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নতুন সবাই শীঘ্রই পেয়েছে। ভিডিও শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ হয়ে তোমার সঙ্গে জুড়ে থাকো।